চলো আজকের সমরেশ মজুমদারের ৭ কাহনের ১০ম পর্বটি শুরু করা যাক। দীপা সত্যি কথা বলল রমলা সেনের কাছে। অমরনাথ এবার যেন একটু স্বস্তি পেলেন। সেই সকাল থেকে তার জন্য বসে আছে। কোথায় যাচ্ছিস, হোস্টেলে বলে যাবি তো? বন্ধুর বাড়ি বললে কিছু বোঝা যায়? ওর কোনো আত্মীয় আছে নাকি জলপাইগুড়িতে? না, আত্মীয় নেই। ও সেই গেস্ট হাউসে যেখানে থেকে পরীক্ষা দিয়েছিলি? না না, এভাবে হুটহাট গেস্ট হাউসে চলে যাওয়া ঠিক নয়। তোর ঠাকুমা শুনলে ঘুমাতেই পারবে না। তুমি ভেতরে এসে বসবে। দীপা দেখলো যাতায়াতের পথে অনেকেই তাদের লক্ষ্য করছে। উল্টো দিকে কয়েকটা ছোকরা দিনরাত আড্ডা মারে, তাদেরও নজর এখন এদিকে। ভেতরেই তো বসছিলাম এতক্ষণ। বলতে বলতে অমরনাথ দীপাকে অনুসরণ করলেন। বড়দের ঘরের পাশে একটা গেস্ট রুম আছে। কোনো গার্জেন এলে সেখানেই বসে। আজ যেহেতু হোস্টেলে ছাত্রী কম, তাই সব ফাঁকা। অমরনাথের হাতে একটা বড় থলি ছিল, সেটা থেকে বই বের করে সামনে রাখলেন তিনি। এগুলো কিনে আনলাম এবার। লিস্টের বাকি বইগুলো সামনের মাসে দেখব। বাড়ির সবাই কেমন আছে? ভালো। তা তোর কলেজে শুনলাম গোলমাল হয়েছে, সবাই বাড়ি চলে গিয়েছে, তুইও চল। এখানে পড়ে থাকবি কেন? অমরনাথ স্নেহে বললেন। না, বাড়িতে গেলে পড়াশোনা হবে না, আমি ভালোই আছি। অমরনাথ মেয়েকে দেখলেন। এই কদিনেই যেন অনেক পাল্টে গিয়েছে। বিয়ের পর যা হয়নি হোস্টেলে এসে তাই হয়েছে। দীপা আর ছোট নেই। অমরনাথ ঘড়ি দেখলেন। হরদেববাবুর আসার কথা এখানে। দেরি করলে লাস্ট বাস পাবো না। হরদেববাবু কে? অমরনাথ কি বলবেন বুঝতে না পেরে জবাব দিলেন, আমার পরিচিত। তুমি কিছু খাবে? এখানে চা অমলেট পাওয়া যায়। অমলেট? না থাক, আমি দুপুরে বেরিয়ে খেয়ে এসেছি রুবি বোর্ডিং থেকে। হ্যাঁ রে, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না। কলেজের ছেলেরা পড়ে, তারা কোনো রকম বিরক্ত করছে না তো? না। তোর মামা কলকাতা থেকে চিঠি লিখেছে আইএ পাস করলে যদি চাস তাহলে কলকাতার কলেজে ভর্তি হতে পারিস। ওর ওখান থেকেই কলেজ করতে পারবি, অবশ্যই রেজাল্ট ভালো হলেই। অমরনাথ থেমে গেলেন। তিনি যেখানে বসেছিলেন সেখান থেকে হোস্টেলের সদর দরজা দেখা যায়। কথা বলতে বলতে লক্ষ্য করছিলেন হরদেববাবু উঁকি মারছেন। ঠিক শেয়ালের মতো দেখাচ্ছে লোকটার মুখ। আজ দুপুরে রুবি বোর্ডিংয়ে ভাত খেয়ে হরদেববাবু বাড়িতে গিয়েছিলেন তিনি। গতকাল ডাকের চিঠি পেয়েছিলেন যেন জলপাইগুড়িতে এলে দেখা করেন। হরদেববাবু তখন বাড়িতে ছিলেন না, কাছারিতে গিয়েছিলেন। লোকটা উকিল নয়, অথচ রোজ নাকি কাছারিতে যায়। অমরনাথ বলে এসেছিলেন তিনি মেয়ের হোস্টেলে থাকবেন। হরদেবকে দেখা মাত্র তার মনে হলো মুগার সামনে একে না আনাই ভালো। মেয়ের সামনে একে না আনাই ভালো। তিনি উঠলেন। উনি এসে গিয়েছেন, আমি তাহলে চলি। কিন্তু অমরনাথ সেই সুযোগ পেলেন না। হরদেব ততক্ষণ ভেতরে ঢুকে দরওয়ানের সঙ্গে কথা বলছেন। হদিস জেনে গিয়েছে এসছেন গেস্ট রুমের দিকে। আরে আপনি যাওয়ার 2 মিনিট আগে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। ছি, এই প্রথম গেলেন, অথচ অ্যাপয়েন্ট করতে পারলাম না। অমরনাথ এগিয়ে গেলেন। তাতে কি হয়েছে, আর একদিন হবে। হরদেব ততক্ষণ দীপার কাছে গিয়েছেন। বৌমা? হ্যাঁ, আমার মেয়ে। অমরনাথ তাড়াতাড়ি সামাল দিতে চাইছিলেন। তুমি কি খানিক আগে স্টেশন থেকে এলে? না, ওখানে স্টেশনে যাবে। অমরনাথ প্রতিবাদ করলেন। তাহলে আমি ভুল দেখেছি। তা কেমন পড়াশোনা হচ্ছে? এবারও উত্তরটা অমরনাথ দিলেন। আর পড়াশোনা, রাজনীতি করে কলেজটাকেই বন্ধ করে দিল নেতারা। স্বাধীনতার আগে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার একটা কারণ ছিল। স্বাধীনতা পেয়ে নিজেদের মধ্যে খোয়াখুয়ি শুরু হয়ে গেল। বলুন, ওসব বাইরের ব্যাপারে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। মা, হরদেব উপদেশ দিলেন, ছাত্রছাত্রীদের তপস্যা হলে পড়াশোনা করা, টাকা পয়সা চিন্তা নেই, যখন তখন মন দিয়ে ওটাই করো। ভালোই তো হলো আলাপ হয়ে, মাঝে মাঝে খোঁজ নিয়ে যাব। দীপা চুপচাপ দাঁড়িয়েছিল। লোকটা তাকে বৌমা বলল কেন? বৌমা বলে শ্বশুরবাড়ির লোকজন, তাদের কারোর সঙ্গে তো অমরনাথের সম্পর্ক থাকার কথা নয়। লোকটা তাকে স্টেশনে দেখেছে, সে অমরনাথের কাছে নিজে থেকে মিথ্যে বলেনি, কিন্তু আগ বাড়িয়ে পুরো সত্যিটাও জানায়নি। রাস্তায় একটি অল্প বয়সী মেয়েকে দেখে যে বৃদ্ধ মনে রাখে তার মানসিকতা কী রকম।
আর টাকা পয়সার কথাটাই বা বললো কেন? সেটা তো একদম অমরনাথের ব্যাপার। দীপা বুঝতে পারছিল অমরনাথ লোকটাকে এখান থেকে সরিয়ে নিতে চান, কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তিনি। যাওয়ার আগে জানিয়ে গেলেন সে যে সামনে রবিবার বাজার করেই চলে আসবেন। আর ইতিমধ্যে যদি কলেজে দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায় তাহলে চিঠিতে যেন সেটা জানায়। কলেজ বন্ধ থাকাকালীন দীপা যেন হোস্টেলে বাইরে না বের হয়, এটা ভালো দেখায় না এবং তিনি নিজেও পছন্দ করছেন না। বাইরে বেরিয়ে একটু স্বস্তি পেলেন অমরনাথ। আপনি দীপাকে বৌমা বলে ডাকবেন না, তাহলে ও আপনাকে সন্দেহ করবে। মানে? অমরনাথের দিকে তাকালে অবাক হয়ে তাকালেন হরদেব। হাঁটা শুরু করে অমরনাথ বললেন, প্রতুলবাবুর ব্যাপারটা ও মন থেকে মুছে ফেলেছে। কি আশ্চর্য! মুছে ফেললেই হলো? এখন তো ওর ঘন ঘন যাওয়া দরকার ওখানে। কেন? আপনাকে আর কি করে বোঝাবো? হাজার হোক আপনার মেয়ে ওই বাড়ির বউ, একমাত্র উত্তরাধিকারী। সে যদি বাড়িতে যায় তাহলে প্রতুলবাবুর মন নরম হবে। সেই মেয়ে ছেলেটা যতই জলুক তাড়িয়ে দিতে তো পারবে না। ঘন ঘন গেলে পুরো সম্পত্তিটা হাতে এসে যাবে। কিন্তু এই কথাটা আমি ওকে বলবো কি করে? বলতে হবে, বোঝান। নিজে না পারেন পরিবারকে দিয়ে বলান। অমরনাথবাবু লক্ষ লক্ষ টাকার সম্পত্তির মালিক হতে গেলে একটু মাথা নোয়াতে হয়। আর হ্যাঁ, আমার টাকাটা আমি পেয়ে গেছি। হয়দের হাসলেন। পেয়ে গেছেন মানে? বাহ! ব্যাংকে তো তখনই জানিয়ে দিয়েছিলেন। আমার অ্যাকাউন্টে ওই পার্সেন্ট টাকা ট্রান্সফার করে দেওয়ার যেন হয়। ওরা করে দিয়েছে? অমরনাথ কিছু বললেন না। ব্যাপারটা ভাবতেই তার ভালো লাগছিল না। কদিন থেকেই মনে হচ্ছে নেপোই দই মারছে। দীপার ন্যায্য পাওনায় ভাগ বসাচ্ছে হরদেব, কিন্তু মুখের উপর কিছু বলতে সাহসও হচ্ছে না। খানিকটা হাঁটার পর তিনি জিজ্ঞাসা করলেন, দেখা করতে বলেছিলেন কেন? তেমন কিছু ঘটেছে কি? হ্যাঁ, প্রতুলের শরীর আরও খারাপ হয়েছে। এখনও দূরে দূরে থাকলে পুরো সম্পত্তিটা বেহাত হয়ে যাবে। আপনার লাস্ট বাস কখন? হরদেব জিজ্ঞাসা করলেন। বেশি দেরি নেই, ঘাট পার হতে হবে। তিস্তা চরটাও কম নয়। বার্নিসে পৌঁছতে সময় লাগবে। কি ব্যাপার? ওরা কথা বলতে বলতে থানার মোড়ে এসে পড়েছেন ততক্ষণে। হরদেব বললেন, আমি বলি কি, যাওয়ার আগে আপনি প্রতুলের সঙ্গে দেখা করে যান। অসুস্থ মানুষ, গেলে খুশি হবে। প্রতুল যত খুশি হবে তত আমাদের মঙ্গল। এই আমাদের শব্দটা মোটেই পছন্দ হলো না অমরনাথের। তিনি ঘড়ি দেখলেন। বড়জোর মিনিট 15 সময় ব্যয় করা যেতেই পারে। লোকটা খুব খারাপ, মতলব দিচ্ছে না। প্রথমবার না হয় ওকে টাকা দেওয়া হয়েছে, সম্পত্তি পেয়ে গেলে তো নগদ হাতে আসছে না তেমন, তখন দেওয়ার কথা চিন্তা করা যাবে। কিন্তু হাতে না আসা পর্যন্ত লোকটাকে চটানো ঠিক হবে না। করলা নদীর পাড় ধরে তিনি ঝুলনা পুলের দিকে রওনা হলেন। আর তার সঙ্গে সমান তালে পা চালাতে হরদেবের অসুবিধা হচ্ছিল। কোনো মতে তাল রেখে তিনি বলতে লাগলেন, প্রতুল এখন শোয়ার ঘরে, বাইরে আসে না। সেই হারামজাদিরা দরজা পাহারা দিচ্ছে, আমাকে ঢুকতে দেয়নি। আপনি কোনো কথা শুনবেন না, বুঝেছেন? অমরনাথ ঘাড় নাড়লেন। সেই মেয়ে ছেলেটাকে দেখার আগ্রহ তার অনেক দিন। গেট পর্যন্ত এসে দাঁড়িয়ে বললেন হরদেব। বাগানটার দিকে তাকিয়ে বললেন, আমি আর এগাবো না, তাতে হিতে বিপরীত হতে পারে। আমি অপেক্ষা করছি, আপনি ঘুরে আসুন। মনে মনে তাই চাইছিলেন অমরনাথ। কথা না বাড়িয়ে তিনি বাগানের রাস্তায় পা রাখলেন। বেলা পড়ে আসছে, গাছের ছায়া বাড়িয়ে দিচ্ছে। বেশি সময় নষ্ট করলে আজ আর চা বাগানে ফেরা যাবে না। ঘন ঘন ছুটি নেওয়া সাহেব পছন্দ করছে না। কাল সকালে তাকে কাজে যেতেই হবে। চারপাশে নজর বুলিয়ে হাঁটছিলেন তিনি। শহরের বুকে অনেকখানি জমি নিয়ে বাড়ি বিক্রি করলে মন্দ দাম আসবে না, কিন্তু এর মধ্যেই বাগানের চেহারা বেশ খারাপ হয়ে উঠেছে। যত্ন নিচ্ছে না কেউ। অসুস্থ শুধু মালিকের একার নয়, অফিস ঘরে দরজা বন্ধ, তার মানে ব্যবসা গুটিয়ে গিয়েছে। অমরনাথ বাইরের ঘরে বন্ধ দরজায় শব্দ করলেন। 3বারের বার ভেতর থেকে সাড়া মিলল। একটি নারী কণ্ঠে জানতে চাইছে, কে এলো? অমরনাথ গলা তুললেন, দরজাটা খুলুন। দরজা খুলল। মধ্যবয়স্ক এক মহিলা আঁচলে শরীর ঢেকে সামনে এসে দাঁড়ালেন। কি চাই? জিজ্ঞাসা করে বিরাট জিভ বের করে দাঁতে কাটলেন তিনি। উমা, আপনি? আসুন, ভেতরে আসুন। অমরনাথ পলকেই বুঝে নিলেন এরকম এক মহিলা প্রতুলবাবুকে কি করে বক্তা করলো।
তা তিনি বুঝতে পারছিলেন না। গায়ের রং এবং মুখ চোখের গড়ন দেখলে কারো পুলক জগবে না। সম্বল বলতে শুধু স্বাস্থ্য, এত শক্ত বাঁধনি অঞ্জলিরও কোনোদিন ছিল না। অমরনাথ কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করলেন, প্রতুলবাবু শুনলাম অসুস্থ, কেমন আছেন? একই রকম, আপনি ভেতরে আসুন না। অমরনাথ ভেতরে ঢুকলেন। বাড়িটার কোথাও কোনো শব্দ নেই। এই মহিলার নাম আনা, এরকম নাম কোনো মানুষের কি করে হয়? নিশ্চয়ই কোনো গল্প আছে পেছনে। আনা জিজ্ঞাসা করলো, আপনার মেয়ে ভালো আছে? আছে। অমরনাথ উসখুস করলেন, তারপর নিচু স্বরে পড়লেন, ওর ব্যাপারে আপনি যা করেছেন তার জন্য কিছুই করিনি আমি। আর যদি কিছু করে থাকি নিজের জন্যই করেছি। তা উনি অসুস্থ এ খবর কোথায় পেলেন? আনা জিজ্ঞাসা করলেন। কিছুদিন আগেও তো আমি এসেছিলাম। তা জানি, কিন্তু তখন তো উনি হাঁটাচলা করতেন। আপনাকে নিশ্চয় হরদে ঘোষাল তারা খবরটা দিয়েছে। শয়তানের জাহাজ। অমরনাথ অবাক হলেন। এরা এরা পবিত্র সবাইকে হারামজাদি এবং শয়তানের জাহাজ বলছে কেন নিজেদেরকে? তখন মতান্তরের পেছনে নিশ্চয়ই কারণ আছে। তিনি ঘড়ি দেখলেন। আপনি যদি কিছু মনে না করেন, আমার তাড়া আছে, বাস ধরতে হবে। একবার ওকে দেখতে যেতে পারি কি? কি কাণ্ড, এভাবে বলছেন কেন? আসুন, আপনার বিআইয়ের সঙ্গে আপনি দেখা করবেন, তাতে আমি আপত্তি করব কেন? আনা তাকে পথ দেখিয়ে নিয়ে চলল। এতে সহজে সাক্ষাৎ অনুমতি পাওয়া যাবে তা হরদেবের কথা শুনে মনে হয় না অমরনাথের। একটা বিশাল পালঙ্কে শুয়ে আছেন প্রতুলবাবু বন্দ্যোপাধ্যায়। চট করে চিনে নেওয়া একটু মুশকিল। ভদ্রলোকের গায়ে চামড়ার উপর যেন কেউ কালো রং মাখিয়ে দিয়েছে। শরীরের বাহার এখন শেষ, চোখ বসে গিয়েছে। আনা ঘরে ঢুকে বলল, চেয়ে দেখো কে এসছে। তোমার বেয়াই, যার মেয়ে সর্বনাশ করেছিলে। অমরনাথ হোঁচট খেল। আনা যখন কথা শুরু করেছিল তখন মনে হয়েছিল বাইরের কেউ অসুস্থ স্বামীর কাছে এলে স্ত্রী এভাবে পরিচয় করিয়ে দেয়। আনা এখন তাহলে সেই ভূমিকা নিয়েছে। কিন্তু শেষ চারটে শব্দ কানে যাওয়া মাত্র ধারণাটা পাল্টে গেল। প্রতুলবাবু কোনো মতে মুখ ফেরালেন। দেখে বোঝা গেল অমরনাথকে চিনতে তার কোনো অসুবিধা হলো না। অমরনাথ বিছানার পাশে রাখা চেয়ারে বসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? এখন কেমন বোধ করছেন? প্রতুলবাবু মাথা নাড়লেন। প্রায়শ্চিত্ত করছি, পুরোটাই করতে চাই, যাতে পরজন্মে কোনো দায় না থাকে। বৌমা কেমন আছে? গলার স্বর খুবই দুর্বল, কিন্তু কথা বলার ধরনে বোঝা যাচ্ছে যে তার বোধ শক্তি চমৎকার রয়েছে। অমরনাথ বললেন, ভালো। কিন্তু ডাক্তার কি বলেছে? রোগটা ধরতে পেরেছে কি? প্রতুলবাবু মাথা নাড়লেন, পেরেছে। এরপর তিনজনেই কিছুক্ষণ চুপ। অমরনাথ আনাকে জিজ্ঞাসা করলেন, এর আগে তো দেখে গেলাম হাঁটাচলা করছেন লাঠি নিয়ে, এখন কি? আনা বলল, ধরে ধরে বাথরুমে নিয়ে যায়, ছাই ফেলতে তো ভাঙাগুলো আছি। জলপাইগুড়ির সব বড় ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। বললাম কলকাতায় চলো, তাই ইনি এখান থেকে নড়বেন না। অসুখটা কি? প্রথমে তো সন্ন্যাস রোগ হতে হয়নি, একদিকে কিছুটা পড়ে গিয়েছিল, সেটা সামলে তুলেছিলাম আমি। এখন শুনছি পেটে গলায় ঘা হয়েছে, পাতলা ঝাল নুন ছাড়া খাবার দিতে হচ্ছে। আর কেউ আসেন না? ওর দাদা দুদিন এসেছিলেন। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া দেখে আমি আসতে নিষেধ করেছি। অসুস্থ মানুষকে দেখতে আসছে না সম্পত্তি হাতাতে। অমন আসার কোনো দরকার নেই। ওর বন্ধু হরদেব শয়তানটা আসতো আর কানের কাছে গুজুর গুজুর করতো, দিন রাত বদমতলব দিত। ওকে ওকে আনা গড়গড় করে বলে যাচ্ছিল। এই সময় অমরনাথ কানে প্রতুলবাবুর চিনচিনে গলা এলো, হরদেবের সঙ্গে আপনার দেখা হয়? হরদেবের সঙ্গে? অমরনাথ ঢোক গিললেন। হরদেব সম্পর্কে আনার মনোভাব তিনি জেনেছেন। এমন লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, জানলে এ বাড়িতে ঢোকা বন্ধ না হয়ে যায়। তিনি দুদিকে বাঁচিয়ে বললেন, সেই যে যেদিন এসেছিলাম সেদিন দেখা হয়েছিল। তাকে এড়িয়ে চলবেন, দুমুখো সাপ। প্রতুলবাবুর চোখ বন্ধ করলেন। একদিনে চৈতন্য হলো, অনেক বলে কয়ে ব্যবসা থেকে ভাগিয়েছিলাম। আনা বিজয়িনীর গলায় কথাগুলো বলল। অমরনাথের কৌতূহল হলো, তিনি তো একসময় খুব বন্ধু ছিলেন প্রতুলবাবু, মানে এমন শুনেছিলাম। ঠিকই, আনা বলল, এ বাড়িতে আসতেন শুধু ধান্দা নিয়ে। আমার শরীরে 2-2 বার হাত দেওয়ার চেষ্টা করেছেন,
ওর বিয়ে করা বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতেন। তারপরে যেই ইনি অসুখে পড়লেন অমনি আমার কানে মন্ত্র দিতে এলেন, যদি আমি ওর সঙ্গে হাত মেলাই তাহলে একেবারে রাজরানী করে দেবেন। বুড়ো শিয়াল। অমরনাথ মনে মনে শঙ্কিত হলেন। হরদেবের চরিত্রের এই দিকটা তিনি জানতেন না। এই লোক স্বার্থের জন্য অনেক দূরে যেতে পারে। ওকে দীপার হোস্টেলে দেখা করতে বলে তিনি অন্যায় করেছেন। আনা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, যাওয়ার আগে বলে গেল, আমি না আসা পর্যন্ত উঠে যাবেন না, হাজার হোক কুটুম মানুষ। অমরনাথ ঘড়ি দেখলেন, সন্ধ্যের সময়ও নৌকা ওপারে যায়। তখন আর সরাসরি চা বাগানে যাওয়া বাস পাওয়া যাবে না, ধূমগড়িতেও গিয়ে বদল করতে হবে। কিন্তু প্রতিবাবুকে একা পাওয়ার সুযোগ তো আর পাবেন কিনা জানে না। তিনি বললেন, আপনার ব্যবসাপত্রের কি খবর? হাতটা অসহায়ভাবে নাড়লেন প্রতুলবাবু। সব শেষ, এখন দিন গুনছি। এভাবে বেঁচে থাকার কোনো মানে হয়? এই কথা কেন বলছেন? চিকিৎসায় নিশ্চয়ই আছে, ছাই আছে। দিনরাত ওষুধ গিলছি। কি হচ্ছে? প্রতুলবাবু নিঃশ্বাস ফেললেন। কিন্তু মরতে আমার ইচ্ছে হচ্ছে না, সত্যি বলছি। চারিদিকে এত কিছু ছড়ানো, আমার এত টাকা, আর আমি অসময়ে মরে যাব। মৃত্যুর কথা চিন্তা করবেন না। করছি কি সাধে? ওই যে মেয়ে ছেলেটা আমার সেবা করছে, আজকাল তো ওর শরীরটাকে 1 মিনিট ছুঁতে পারি না। সমস্ত শরীরে ব্যথা আমার। কত কি ভোগ করার ছিল মশাই, আর হলো না। প্রতুলবাবুর চোখের কোলে উপচে জল গড়িয়ে এলো। স্তম্ভিত হয়ে গেলেন অমরনাথ। এই অবস্থাতে যে মানুষ বলে দিন গুনছি, তার এখনো ভোগের তৃষ্ণা মিটালো না, প্রায়শ্চিত্ত আর কবে হবে? তিনি জিজ্ঞাসা করলেন, স্থাবর অস্থাবর সম্পত্তির কোনো বিলি ব্যবস্থা করলেন? একটা কিছু করে রাখা তো উচিত। করব। এখন তো মরছি না। প্রতুলবাবু চোখ বন্ধ করেই বললেন। অমরনাথ হোঁচট খেলেন। লোকটা বলে কি? তিনি কথা খুঁজে পাচ্ছিলেন না। প্রতুলবাবু অত্যন্ত ক্লান্ত ভঙ্গিতে পাড়ে রয়েছেন। হঠাৎ মনে পড়ে যাওয়াতেই অমরনাথ জিজ্ঞাসা করলেন, আমি মনে করতে পারছি না, আপনাকে জিজ্ঞাসা করছি কি না, যখন আমার মেয়ে জলপাইগুড়িতে পরীক্ষা দিতে এসেছিলেন, তখন কি আপনি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? প্রতুলবাবুর মাথায় ঈষৎ নড়ল। অমরনাথ বুঝলেন উনি হ্যাঁ বললেন, তাই জিজ্ঞাসা করলেন, আপনার কি কিছু বলার ছিল? প্রতুলবাবু বললেন, ছিল, তবে এখন আর নেই। অমরনাথ উঠে দাঁড়ালেন। এরপর আর ফেরার উপায় থাকবে কিনা সন্দেহ। তিনি বললেন, যদি কোনো প্রয়োজন হয় খবর পাঠাবেন, আমি তৎক্ষণাৎ চলে আসবো। প্রতুলবাবু এবার চোখ খুললে, আমি একবার বৌমাকে দেখতে চাই। অমরনাথ দুর্বল বোধ করলেন। প্রতুলবাবু তার দিকে তাকিয়ে তিনি বললেন, এ তো খুবই ভালো কথা, তবে আমার মেয়ে বড় জেদি। প্রতুলবাবু হাসলেন। এককালে মাংস কেনার আগে খাসিটাকে দেখতাম, যার ঘাড় শক্ত, জেদি টুস মারছে আর গায়ের রং কালো, সেটাকেই কাটতে বলতাম। জেদিদের পোষ মানাতে আনন্দ পেতাম তখন। আজ ক্ষমতা নেই, বিছানায় পড়ে আছি। কিন্তু আপনার মেয়েকে তো ভালো করে মনেও নেই। এই বছরে সে নিশ্চয়ই অনেক বড় হয়েছে। আমার এই বিষয় সম্পত্তির সে একমাত্র উত্তরাধিকারিণী, আর একজন তো পাগল হয়ে হাসপাতালে। ওর সঙ্গে তাই আমি কথা বলতে চাই। যদি সে সারা জীবন বৈধব্য পালন করে, তাহলে। ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলেন প্রতুলবাবু। অমরনাথ পাথরের মতো দাঁড়িয়েছিলেন। পেছনে শব্দ হলো। আনা ছোট একটা মেট্রেতে চা আর মিষ্টি রেখে সামনে এসে দাঁড়ালো। নিন, এগুলো খেয়ে নিন। অমরনাথে যেন সম্বিত ফিরল। না, আমার খুব দেরি হয়ে গেছে, আরও একটু হোক। আনা হাসলো। আচ্ছা, আপনি বরং বাইরের ঘরে বসে খাবেন, আসুন। রুগীর সামনে। আনা ট্রে নিয়ে বেরিয়ে গেল। অমরনাথের আর দাঁড়াতে ইচ্ছে করছিল না। তিনি প্রতুলবাবুকে বললেন, আচ্ছা, আজ তাহলে চলি। নমস্কার। প্রতুলবাবু মাথা নাড়ালেন। বাইরের ঘরে বসে পৌঁছে অমরনাথ দেখলেন টেবিলে চা মিষ্টি রেখে আনা দাঁড়িয়ে আছে। তিনি বললেন, এসবের কি দরকার ছিল? বাড়িতে যখন অসুস্থ মানুষ। বাহ, কুটুম শুকনা মুখে ফিরে যাবে। আনা হাসলো। আমি তাহলে চা খাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিতে চাইলেন তিনি, কিন্তু আনা শুনল না। ওমা, বসে খান, এতে এ বাড়ির অকল্যাণ হবে, অগত্যা বললেন অমরনাথ।
বসলেন অমরনাথ। আনা খানিকটা তফাতে দাঁড়িয়ে আনা জিজ্ঞাসা করলো, আপনার মেয়ে তো জলপাইগুড়িতে থেকেই পড়ছে? চায়ে চুমুক দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বললেন অমরনাথ। আনা বলল, আপনাকে কয়েকটা কথা বলবো। অমরনাথ তাকালেন। আনা হাসলো। ওর অবস্থা তো বুঝতে পারছেন, এখন শুধু তিনি দিন গোনা। এত বিষয় সম্পত্তির বিলি ব্যবস্থা কিছুই করছেন না। এদিকে শকুনগুলো ওত পেতে রয়েছে, মরলেই ঝাঁপিয়ে পড়বে। আমি একা মেয়ে ছেলে, তাদের সঙ্গে লড়বো কি করে বুঝতে পারছি না। আপনি যদি আমার পাশে দাঁড়ান তাহলে ভালো হয়। কি করতে হবে আমাকে? অমরনাথ সতর্ক হলেন। দেখুন, অল্প বয়সে বিধবা হয়ে এ বাড়িতে এসেছিলাম। আমার যৌবন দিয়ে শুধু নয়, সেবা দিয়েও ওকে শান্তি দিচ্ছি। স্ত্রী ছিল, কিন্তু তার তো কোনো ক্ষমতা ছিল না। আমার জীবনটা এ বাড়ির জন্য খরচ করেছি। এই যে এখনো আমি এখানে পড়ে আছি শুধু মায়ার জন্য। আমার শরীর কি বুড়ি হয়ে গিয়েছে বলুন? অমরনাথ মাথা নাড়ে না বললেন, তাহলে নিজেকে আমি বঞ্চিত করব কেন? আমি ওর সম্পত্তির ভাগ চাই, তবে একা নিতে চাইলে উনি দেবেন না। কিছুদিন হলো আমি খুব বৌমা বৌমা করছেন, আমি বাধা দিচ্ছি না। আপনি কোনো ভালো উকিলকে নিয়ে একটা উইল করান, সম্পত্তির ভাগ দুটো হবে, একটা আমার আর অন্যটা আপনার মেয়ের। উইলটা তাড়াতাড়ি করিয়ে ওকে দিয়ে সই করিয়ে নিতে হবে, ততদিন আমি ওকে আগলে রাখবো, বুঝেছেন? যদি প্রতুলবাবু সই না করেন? বললাম তো, আমি একা চাইলে সই করবেন না, আমি একা চাইলে সই করবে না। কিন্তু আপনার মেয়ে এলে মনে হয় না না বলতে পারবে না। কিন্তু উনি শর্ত দিয়েছেন যে দীপাকে বিধবা থাকতে হবে। থাকবে। হিন্দু বিধবাকে ঘরের বউ করে কজন নেয়? আর সে তো আমার মতো অশিক্ষিত নয় যে শুধু দাসী বৃত্তি করবে। সে পড়াশোনা করছে, মাথা উঁচু করে থাকবে। কিন্তু দ্বিতীয় স্বামীর জিক্রি করার চেয়ে এত সম্পত্তি দখল নিয়ে মর্জি মতো চলতে পারবে কেন? আপনার কি মেয়ের আবার বিয়ে দেওয়ার ইচ্ছা আছে? না না, এখন তো সেই প্রশ্ন উঠতেই পারে না। দেখুন বেয়াই মশাই, মেয়ে তো আপনার নিজের নয়, আর বয়স এমন কিছু হয়নি আপনার। এই সম্পত্তির আধ ভাগ পেলে আপনার জীবনের বদল যাবে। মেয়ে তো নামেই, ভোগ করবেন তা আপনি। শুধু আমার সঙ্গে যুক্ত হয়ে চলুন, কোনো অসুবিধা হবে না। আনা মিষ্টি করে হাসলো। চা খাওয়া হয়ে গিয়েছিল। অমরনাথ উঠলেন, তাহলে আমি চলি। আনা অমরনাথকে সঙ্গে নিয়ে বারান্দায় বেরিয়ে এলো। তাহলে উইল করে আনছেন দেখি, বিড়বিড় করলেন অমরনাথ। কি আশ্চর্য, আপনি এখনো দেখি বলছেন? না মানে উইলের সঙ্গে কথাবার্তা বলতে হবে তো। ওর বিষয় সম্পত্তি পরিমাণ আমি জানিও না, সেসব তো পরিষ্কার করে উইল লিখতে হবে। তার জন্য আপনি চিন্তা করবেন না। প্রথমবার যখন অসুখ থেকে উঠলেন তখন উনি একটা কাগজে সব লিখে উকিলবাবুকে দেবেন বলে ঠিক করেছিলেন। তারপর আবার ও অসুখে পড়তে সেটা আর দেওয়া হয়নি। সেই কাগজটা আমি সরিয়ে রেখেছিলাম, ওটা আমি আপনাকে দিতে পারি। আনা গম্ভীর গলায় বলল, কাগজটা একবার দেখতে হয়। আপনাকে আমি কিন্তু বিশ্বাস করছি। ঠিক আছে। আনা সঙ্গে সঙ্গে ভেতরে চলে গেল। হাঁটুর ওপর শিরশির করতে লাগলো অমরনাথের। তিনি কি এক ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। তা কেন হবে? প্রতুলবাবু নিশ্চয়ই সজ্ঞানে পড়ে সই করবেন। জালিয়াতির কোনো ব্যাপার নেই। এই বিশাল সম্পত্তি অর্ধেকটা তার হস্তগত হতে যাচ্ছে। মনে হঠাৎ পুলক জাগলো তার। এখন আর আগু পিছু কোনো ভাবনা মাথায় আসছে না। আনার সঙ্গে হাত মেলাতে কোনো আপত্তি নেই। হরদেব ঘোষালের চাইতে আনা সদ্গুণে ভালো। শকুনের মতো দেখতে বুড়োর থেকে স্বাস্থ্যবতী যৌবন যাব মহিলা তো চিরকালেই শ্রেয়। এখন এই কাগজে যদি বিশদ লেখা থাকে তবেই বাঁচোয়া। উইলের কথা মনে আসতেই উকিলের চিন্তা হইল। জলপাইগুড়িতে কোনো উকিলকে তিনি চেনেন না। আসলে এতদিন কোর্ট কাছারি করতে হয়নি, যাকে তিনি কি করে উকিল চিনবেন। কোর্ট কাছারির কথা মনে পড়তে হরদেববাবুর মুখ যেন দেখতে পেলেন তিনি। অসম্ভব, হরদেবকে এইসব কথা বলা যাবে না। এই সময় আনা ফিরে এলে 3-4টে ফুল স্কেপ কাগজ হাতে নিয়ে। এক পলক চোখ বুলিয়ে অমরনাথ বুঝতে পারলেন এটা একটা উইলের খসড়া। চটপট ভাঁজ করে সেটাকে পকেটে পুরে রাখলেন তিনি। তারপর বললেন, আমি 7 দিনের মধ্যে একটা ব্যবস্থা করছি, কোনো চিন্তা নেই। আনা বলল, ভালো, তবে এভাবে পিছুটান নিয়ে আসবেন না। উইলের কাজ হয়তো রাতে থেকে যেতে হতে পারে। সেক্ষেত্রে এ বাড়িতেই থাকবেন। অনেক ঘর পড়ে রয়েছে, কুটুম বলে লজ্জা করবেন না। অমরনাথ মাথা নাড়লেন। না না, সে পরে ঠিক করা যাবে। পা বাড়াতে গিয়ে অমরনাথ দেখলেন একটা লোক সাইকেল চেপে বাগানের দিকে আসছে। একেবারে তার সামনে পৌঁছে সাইকেল থেকে নেমে লোকটা বলল, টেলিগ্রাম। অমরনাথ মুখ ফিরিয়ে আনার দিকে তাকালেন। আনা বারান্দায় প্রান্তে দাঁড়িয়ে আছে। সেই ইশারায় অমরনাথকে টেলিগ্রাম নিতে বলল।
লোকটা এগিয়ে দেওয়া খাতাটা সই করে অমরনাথ টেলিগ্রামের খাতাটা আনার দিকে এগিয়ে ধরতে আনা বলল, ওমা, আমি লেখাপড়া জানি না, একটু আধটু বাংলা পড়তে পারি, ওটা কি বাংলায় লেখা? অমরনাথ খামের মুখটা খুলে কাগজটা বের করলেন। খবরটা পড়ে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। আনা পেছন থেকে জিজ্ঞাসা করলো, কি লেখা আছে ওতে? অমরনাথ মাথা নাড়ালেন। উনি নেই। কে নেই? দ্রুত বারান্দা থেকে নেমে এলো আনা, পুতুলবাবুর স্ত্রী। আনা থমকে দাঁড়ালো। পলকেই তার মুখ গম্ভীর হয়ে গেল। অমরনাথ বললেন, হাসপাতাল থেকে টেলিগ্রাম করেছে, মৃতদেহ ওরা আজ বিকেল পর্যন্ত রেখে দেবে বলে গিয়েছে। আজ বিকেল? বিকেল তো শেষ হয়ে গিয়েছে। দিন দিন হাত বাড়ালো আনা। অমরনাথ টেলিগ্রামটা দিলেন, তারপর বললেন, এখন রওনা হলেও তো মৃতদেহ দেখা যাবে না। টেলিগ্রাম দেরি করে এসছে, কি হয়েছিল তা অবশ্য লেখা নেই। যাবে জানতাম, তবে এত তাড়াতাড়ি? পাগল মানুষের অবশ্য বেঁচে থাকার চেয়ে চলে যাওয়াই মঙ্গল। হ্যাঁ, বেঁচে গেল, কিন্তু এখন তো ওর কাজকর্ম করতে হবে। অশৌচ বলে কথা। কিসের অশৌচ? বাহ, বাড়ির বউ মরে গেছে, অশৌচ হবে না? আপনার মেয়েকেও তো তাহলে সেসব মানতে হয়। মানব? অমরনাথ আকাশের দিকে তাকালেন, মনে মনে বললেন, না, মানবো তো কারণ কিছু নেই, মানার তো কোনো কারণ নেই। জন্ম ও বিবাহ সূত্রে সে আত্মীয়তা তা কি কখনো অস্বীকার করা যাবে? তার মনে হলো ব্যানার্জি বাড়ির ব্যাপারে দীপার যে তীব্র আপত্তি রয়েছে তা নরম করার জন্য এই খবরটা ব্যবহার করা যায়। যদিও মেয়ের ওপর তিনি এ ব্যাপারে আস্থা রাখতে পারছেন না, কিন্তু সম্পত্তি পাওয়ার ব্যাপারে অশৌচ পালন করাটা অত্যন্ত জরুরি। তিনি জবাব দিলেন, মানতেই হবে, কিন্তু আমি বলছি মানার কোনো দরকার নেই। আনা বলল, মানবে না? হতভম্ব অমরনাথ। না, কারণ উনি মারা যাননি। কি আশ্চর্য! টেলিগ্রাম এসেছে, কিন্তু তাতে অন্য কথা লেখা আছে। ওর শরীর খারাপ হয়েছে, হাসপাতাল থেকে তাই জানিয়েছে। মারা যাওয়ার খবর আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। যদি তাই হয় তাহলে অসহ্য কিসের? এসব তুমি কি বলছো? আর আপনি নয়, কাজের মেয়ে ছেলেকে তুমি বলা উচিত। অমরনাথের অবচেতন মন জানিয়ে দিল, ঠিক বলছি। খবরটা কতজন পেলে আর উইলে সই করা পর্যন্ত বেঁচে থাকবেন ভেবেছেন? সারা জীবন যাদের উপর অত্যাচার করেছেন, এখন তাদের জন্য ওর বুক ফেটে যাচ্ছে, দিনরাত অনুতাপ করছেন। এইসব খবরটা শুনলে হয়তো হার্ট ফেল করে ফেলবেন। আপনি তা চান? আমাকে খুব হিংস্র দেখাচ্ছিল। না না, তা নয়, আমি ওকে মেরে ফেলতে দেব না। আপনি আপনার মেয়ের ভালো না চাইতে পারেন, আমি আমার স্বার্থ দেখব। খবরটা তো একদিন দিতে হবে, উইল হয়ে যাওয়ার পর। শুনুন, আমি একদিন আপনার মেয়েকে বাঁচিয়েছিলাম। যদি সত্যি সেটা মনে রাখেন তাহলে যা বলছি তাই শুনুন। এই মৃত্যু সংবাদ আমরা দুজন ছাড়া কেউ জানবো না, কথা দিন? বেশ। অমরনাথ সম্মোহিত মত উচ্চারণ করলেন। তাহলে 7 দিনের মধ্যে উইল আর উকিল নিয়ে আসুন। আনা দ্রুত পায়ে ভেতরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। মন খুব খারাপ হয়ে গিয়েছিল অমরনাথের। সম্বন্ধ করতে আসার দিন দেখা মহিলাকে মনে পড়েছিল। হাঁটতে হাঁটতে গেটের কাছে আসার সময় ভাবছিল, অদ্ভুত মানুষের জীবন। বেঁচে থেকে যে স্ত্রীকে তো পায়নি, মরে গিয়েও তা হারালো। এই যে মশাই, আমি তো ভাবলাম ওখানেই রাত কাটাবেন। গলা কানে আসতেই অমরনাথ হরদেব বাবুকে দেখতে পেলেন। গেটের বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে ঘিনঘিনে ভাব এলো। তিনি বললেন, চলি, অনেক দেরি হয়ে গিয়েছে। কথা হলো? তেমন নয়। টেলিগ্রামটা কিসের বলুন তো? আপনি তো সই করে নিয়েছেন দেখলাম। ওর স্ত্রী খুব অসুস্থ। কথাটা বলে অমরনাথের মনে হলো তিনি পাকের মধ্যে নেমে পড়লেন। হরদেব বলল, এই মেয়ে ছেলেটা কি বললো? ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছে? আমাকে তো চেনে না বাছাধন। অমরনাথ হাত জোড়া করলেন। এবার আমাকে যেতে দিন শেষ নৌকোতে ছেড়ে যাবে, নয়তো ছেড়ে যাবে। উত্তরের অপেক্ষা না থেকে তিনি প্রায় দৌড়াতে লাগলেন। এখনও জলপাইগুড়ি রাস্তায় কোনো হোস্টেলের মেয়ে একা ঘুরে বেড়ায় না। দীপা এমন কাণ্ড করেছে কয়েকবার। সুপারিনটেন্ডেন্ট ঘরে ডেকে বেশ কড়া কথা শুনিয়েছেন। পরিষ্কার বলেছেন, দেখো, তোমাদের দায়িত্ব আমার ওপর দেওয়া হয়েছে। কিছু ঘটলে কৈফিয়ত আমাকেই দিতে হবে। তোমাদের বয়সের মেয়েকে এক রাস্তায় দেখলে এমনিতেই মানুষের কৌতূহল হয়, তার উপরে হোস্টেলের মেয়ে জানলে তো কথাই নেই।
হোস্টেলের মেয়ে কি আলাদা? দীপার পছন্দ হচ্ছিল না কথাগুলো। হ্যাঁ আলাদা। সাধারণ মানুষের ধারণা যেসব মেয়ে হোস্টেলে থাকে তারা খুব স্বাধীন, বাবা মায়ের চোখের উপর থাকতে হয় না বলে যা ইচ্ছে তাই করে। একটু চেষ্টা করলেই এদের কাজ করা যায়। ঘরের মেয়েদের থেকে তোমাদের আলাদা চোখে দেখে যখনই কলেজে যাবে দল বেঁধে যাবে। ব্যাপারটা একেবারে মিথ্যে নয়। হোস্টেলে উল্টো দিকে সকাল থেকে সন্ধ্যে কিছু ছেলে সাইকেল নিয়ে বসে থাকে। কলেজে যাওয়ার সময় সাইকেল চেপে একটা না একটা মন্তব্য টুড়ে দিয়ে যায়। ওরা দাঁড়ায় না, তাই প্রতিবাদ করার সুযোগ পাওয়া যায় না। মেয়েদের কমন রুমে প্রথম দিকে দুটো ভাগ স্পষ্ট দেখা যেত। যারা বাড়িতে থেকে কলেজে পড়ে তারা যেন একটা দূরত্ব রাখতো। আলাপ হলে কেউ কেউ বলে ফেলেছে, তোমরা খুব স্বাধীন না? আচ্ছা, বাড়ির জন্য মন কেমন করে না? হোস্টেলে মেয়েরা সিগারেট খায়, তাই না? আমি যদি হোস্টেলে থাকতে পারতাম। কলেজে পৌঁছে মেয়েদের কমন রুমে ঢুকে যেতে হয়। দীপা লক্ষ্য করেছে সেখানে কেউ পড়াশোনার কথা বলে না। হয় শাড়ি, নয় কোনো ছেলেকে নিয়ে আলোচনা, অথবা দুজন বিবাহিত ছাত্রীকে ঘিরে তারা ব্যক্তিগত জীবনের গল্প শুনেই সময় কাটে মেয়েদের। প্রতি পিরিয়ডের আগে স্যার এসে দাঁড়ান দরজার বাইরে। তার ক্লাসে যারা ছাত্রী তারা তাকে অনুসরণ করে ক্লাসে যায়। ক্লাসরুমে ছেলেদের স্পর্শ বাঁচিয়ে মেয়েদের আলাদা বসার বেঞ্চে আছে, সেটা সাজানো থাকে অধ্যাপকের মুখোমুখি। কিন্তু প্রতিটি ক্লাসে বেঞ্চিতে বসার পরে কেউ না কেউ চিরকুট পায়। তাতে যেমন কবিতার লাইন, তেমনই অশ্লীল শব্দাবলী ও বাদ যায় না। ক্লাসের পর কমন রুমে পৌঁছে তাই নিয়ে জোর হাসাহাসি চলে মেয়েদের মধ্যে। কেউ কেউ আবার নিজের নাম না দিয়ে জবাব লেখে। চাপান উত্তর পালার কি পরিণাম হবে তা দীপা জানে না। আজ বেঞ্চিতে বসতেই দীপা দেখলো ডেস্কের ফাঁকে একটা কাগজ ভাঁজ করা রয়েছে। অধ্যাপক তখন রোল কল করছেন। দীপা কাগজটা টেনে বের করলো। তাতে লেখা রয়েছে, হাসি কেন নেই মুখে, বাজে দাগা এই বুকে। তারপর একটা গোমরা মুখের স্কেচ, পাশে তার নাম লেখা। নিজের নম্বরের সময় সাড়া দিয়েছিল দীপা। অধ্যাপক রেজিস্টার সরিয়ে পড়ানো শুরু করতে যাচ্ছেন, এই সময় সে উঠে দাঁড়ালো। এখনো পর্যন্ত ক্লাসরুমে কোনো মেয়ে উঠে দাঁড়িয়ে অধ্যাপককে প্রশ্ন করেনি, ফলে সমস্ত ক্লাস অবাক হয়ে তাকিয়েছে তার দিকে। দীপার একটু অস্বস্তি হলো। অধ্যাপক বই রেখে প্রশ্ন করলেন, তুমি কি কিছু বলতে চাও? দীপা মাথা নাড়ালো। হ্যাঁ, আমরা যখন ক্লাসে এসে বেঞ্চিতে বসি তখন এই রকম কাগজের টুকরো দেখতে পাই। প্রায় প্রতি পিরিয়ডের আগে আপত্তিকর কথা লিখে এখানে রাখা হয়। অধ্যাপক যেন নার্ভাস বোধ করলেন। কি লেখা আছে ওতে দেখি? দীপা ডেস্ক ছেড়ে বেরিয়ে এসে ভদ্রলোকের হাতে কাগজটা তুলে দিল। তিনি সেটি খুলে পড়ে হাসলেন। দীপা আর চোখে দেখলে সমস্ত ক্লাস চুপ করে রয়েছে। ছেলেরা টান। অধ্যাপক বললেন, রাস্তায় হাঁটতে গিয়ে সবুজ ঘাস পড়ে এমন কথা নেই। পাথরের টুকরা, কাঁচের কুচিও পড়ে, সেগুলোকে অবহেলায় এড়িয়ে যেতে হয়। এই চিরকুটকে মূল্য দিও না। দীপা বলল, আপনি কি মনে করেন না যে এসব লেখা খুব নিচু মনের পরিচয়? নিশ্চয় কুরুচিই প্রকাশ পায়। তবে এইরকম উৎপাত তো অনেক বছর ধরে চলে আসছে। কোনো মেয়েকে প্রতিবাদ করতে শুনিনি। তুমি করেছো, ভালো লাগছে। কি নাম তোমার? দীপাবলি বন্দ্যোপাধ্যায়। দীপা ফিরে এসেছিল নিজের জায়গায়। তখন ছেলেদের মধ্যে গুঞ্জন উঠেছিল, অনেকে নড়ে চড়ে বসছিল। অধ্যাপক পড়ানো আরম্ভ করেছিলেন। দীপা অন্যমনস্ক হয়ে পড়েছিল বারংবার। কাগজের ছবিটার কথা ভাবলেই রাগ হয়ে যাচ্ছিল তার। ক্লাস শেষ হলে অধ্যাপকের পেছন তারা যখন বের হচ্ছে তখন হঠাৎ একটি ছেলে বলে উঠল, কালকে ওঠে। সঙ্গে সঙ্গে চাপা হাসি ছড়িয়ে পড়ল পেছনে। দীপা ঘুরে দাঁড়ালো। শুনুন, আমরা সবাই এক বয়সী, একই ক্লাসে পড়ি। যদি কারো কথা বলার ইচ্ছে হয়ে থাকে সে সোজাসুজি কথা বললে ভালো হয় না? সেটাই কি উচিত না? আমরা মেয়ে, কিন্তু অন্য গ্রহের জীব তো নয়। আপনাদের বাড়িতে যেসব মহিলা আছেন তাদের সঙ্গে কি আপনারা কথা বলেন না? ছেলেগুলো হকচকিয়ে গেল। ওর মুখে চাহাচাহি করতে লাগলো। দীপা আর দাঁড়ালো না। তার সঙ্গিনীরা অনেক আগেই কমন রুমে চলে গিয়েছে। দীপা সেখানে পৌঁছানো মাত্র মেয়েরা এসে ঘিরে ধরলো তাকে। এখন মেয়েরা দুভাবে বিভক্ত। কারো মতে দীপা ঠিক করেছে, প্রতিদিন এইসব কথার সঙ্গে অশ্লীল শব্দ পড়তে ঘেন্না করে। ছেলেদের একটু বুঝিয়ে দেওয়া দরকার ছিল। তবে ছেলেরা যদি কথা বলতে চায়, হোস্টেলের মেয়ে হিসাবে দীপা কথা বলতে পারে।
কিন্তু তাদের পক্ষে সবার সামনে কথা বলা সম্ভব নয়। বাড়িতে জানলে পড়া বন্ধ হয়ে যাবে। বিপক্ষের মতে অত ডাঁট দেখানো উচিত হয়নি। ছেলেদের লেখা কাগজ তাদের পড়তে খারাপ লাগে না, শুধুই তো পড়া। কেউ গায়ে পড়ার কথা বলতে এলে দাদা কাকাকে বলে ধলাই এর ব্যবস্থা দেওয়া যায়। কিন্তু এই খেলার সুখ থেকে বঞ্চিত করার কোনো অধিকার দীপার নেই। দ্বিতীয় দল অবশ্য চেঁচিয়ে মতামত ব্যক্ত করলো না, কিন্তু চাপা অসন্তুষ্ট বুঝতে অসুবিধা হয়নি। ছুটির পরে দীপা আরও দুজন মেয়ের সঙ্গে ফিরছিল। এই মেয়ে দুটি খুবই শান্ত, হোস্টেলে এসে আরও গুটিয়ে গিয়েছে। পড়াশোনা আর কলেজের বাইরে অন্য কিছুতেই মন নেই। কলেজের গেটের সামনে পৌঁছাতেই হঠাৎ একটি ছেলে এগিয়ে এলো। নমস্কার, আপনার সঙ্গে একটা কথা বলতে পারি? দীপা থমকে দাঁড়ালো। ওর সঙ্গিনীরাও ছেলেটি বলল, আমার নাম নিশ্চিত, আপনার সঙ্গেই পড়ি। আজ আপনি যেভাবে প্রতিবাদ জানিয়েছেন তাতে আমরা খুব লজ্জিত হয়েছি। ওভাবে কাগজ রেখে আর আপনাদের বিরক্ত করা হবে না, কথা দিচ্ছি। এই কথাগুলি ক্লাসেই বলতে পারতাম, কিন্তু ব্যাপারটা বুঝতে যে সময় লাগলো। খুব ভালো লাগলো। ওগুলো পড়লে শরীর মন ভালো থাকে না। আসলে কেউ রসিকতা করতে চেয়েছিল। দীপা এরপর কি বলতে পারে সে দেখলো সঙ্গিনীরা উসখুস করছে, অতএব আর কথা নাড়ালো না। এবার চলি। নিশ্চিত বোকার মতো হাসলো। দৃশ্যটা সমস্ত কলেজ দেখছে দূর থেকে। মুখে মুখে ঘটনাটা ছড়িয়ে পড়েছে। কলেজ শুদ্ধ ছেলের দল অপেক্ষা করছিল দীপাকে দেখবে বলে। নিশ্চিত এই সুযোগে ভিড় হয়ে গেল। হাঁটতে হাঁটতে দীপা সেটা বুঝতে পারলো। একেবারে শেষ মুহূর্তে তার কানে এলো কেউ একজন চিৎকার করছে, মাস্টারিনি। হোস্টেলে ফেরার পর মেয়েরা তাদের ঘরে এলো। এখনো মায়া ফেরেনি। ঘরটা তাই আর তার একার অধিকারে। দীপাকে গোল করে ঘিরে সবাই জানতে চাইলো কাগজটায় কি লেখা ছিল। কলেজের গেটে যেই ছেলেটা তাকে ঠিক কি বলেছিল। কারণ যে দুটি মেয়ে দীপার সঙ্গে ছিল তারা বলেছে যে কিছুই শোনেনি। হোস্টেলে ফেরার সময় একটা ছেলে আগ বাড়িয়ে কথা বলতে শুরু করায় তারা নাকি নার্ভাস হয়ে গিয়েছিল। দীপা সরল গলায় ঘটনাটা বলা মাত্র সবাই হইচই করতে লাগলো, যেন বিরাট জয় হয়েছে মেয়েদের। কিন্তু পরের দিন কলেজে গিয়ে দেখা গেল দীপার নামকরণ করা হয়েছে। এখন সবাই মাস্টারিনি বলতে দীপাকেই বোঝে। কানের কাছে ওই শব্দটা ঘন ঘন উচ্চারিত হতে লাগলো। প্রথমে খুব খেপে গিয়েছিল দীপা, এমনকি মিতা পর্যন্ত কমন রুমে বসে বলল, জানিস মাস্টারিনি ছাড়া তোর আর একটা নাম হয়েছে, পিসিমা। দীপার মনে হয়েছিল এবার প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করা উচিত, কিন্তু মিতা তাকে নিষেধ করলো। ধুর, তুই যত রাগ করবি তত ওরা আনন্দ পাবে। মিতার এই কথাটা খুব পছন্দ হলো দীপার। কলেজে ঢোকা মাত্র তার কানে মাস্টারিনি এবং পিসিমার শব্দ দুটো মশার মতো বিঁধতে লাগলো। ঠোঁট কামড়াতে গিয়েও নিজেকে সামলে নিল সে। প্রথম পিরিয়ডে ক্লাসে ঢুকে প্রত্যেকটা মেয়ে আবিষ্কার করলো ডেস্কের ফাঁকায় কিছু গোঁজা নেই। ক্লাস শেষ হলে অধ্যাপকের পিছনে যখন মেয়েরা বেরিয়ে যাচ্ছে দীপা ঘুরে দাঁড়ালো। ছেলেরা সবাই বেঞ্চি ছেড়ে বেরোয়ার জন্য তৈরি হচ্ছিল। দীপাকে ঘুরে দাঁড়াতে দেখে নিস্তব্ধ হলো। ততক্ষণে অধ্যাপকের সঙ্গে সমস্ত ছাত্রী চলে গিয়েছে কমন রুমের দিকে। দীপা নিশ্চিতের দিকে তাকিয়ে বলল, আপনাকে ধন্যবাদ, আমার অনুরোধ রেখেছেন বলে খুশি হয়েছি। নিশ্চিত কিছু বলার আগেই লম্বা মতো একটা ছেলে বলল, আমরা ভদ্রলোক, পছন্দ না করলে বিরক্ত করব কেন? দীপা বলল, বারে, বিরক্ত হতে কেউ পছন্দ করে নাকি? ছেলেটি মাথা নাড়ল, করে মেয়েরা যা চিজ। দীপা মুহূর্তে পাল্টে গেল। মানে? ছেলেটি ততক্ষণ বুঝতে পেরেছে। চট করে নিজের কান দুটো দু হাতে ধরে জিভ বের করে বলল, সরি, আর কখনো হবে না দিদিমণি। সঙ্গে সঙ্গে সমস্ত ক্লাস হাসিতে ফেটে পড়ল। দীপার একবার মনে হলো ঘর ছেড়ে চলে যায়, কিন্তু প্রায় জেদ করেই সে থেকে গেল। আপনার বয়স কত? 17। ছেলেটি বলল, আমি 15 পার হয়েছি। আমি কি করে তোমার দিদিমণি হব? তোমার আপনি তো আমাকে তুমি বলবেন। ছেলেটা হতভম্ব। নিশ্চয়, এক ক্লাসে পড়ি। তোমার বয়স 17। আমি মেয়ে হলে কি আপনি বলতাম? তুমি কি করে ছেলেকে আপনি বলো? বলি না। তাহলে আমিও তোমাকে তুমি বলবো। সহপাঠী যখন তখন নিশ্চয়ই বলতে পারো। প্রতি পিরিয়ডের শেষে মিনিট 10 জন্য কমন রুমে যেতে হতো মেয়েদের, কিন্তু দীপা থেকে গেল ক্লাসেই। 7-8টি ছেলে তাকে ঘিরে বেঞ্চিতে বসে কথা বলতে লাগলো। লম্বা ছেলেটির নাম হরিপদ। খুব মজার কথা বলে। সে বেশি বলছিল, শোন মাইরি, আমার যা আনন্দ হচ্ছে,
উফ, আজ রাতটা ঘুমোতে পারবো না। ওমা, কেন? দীপা ওর কথা বলার ধরনে হেসে ফেললো। সারা রাত স্বপ্ন দেখবো আমি মরুভূমির মাঝখানে ওয়েসিস পেয়ে গেছি। ওয়েসিস? তা নয় কি? আমাদের বাড়িতে সব দেবতার পা। বাবার নাম বিষ্ণুপদ, কাকার নাম শিরোপদ, আমি হরিপদ, ভাই গোবিন্দপদ। কোনো মেয়ে নেই চারিপাশে। আপনি মানে তুমি হলে প্রথম মেয়ে যার সঙ্গে এইভাবে কথা বলছি। তোমার মা নেই? না, ভাইয়ের জন্ম দেওয়ার পর মা বিষ্ণুর কাছে চলে গিয়েছে। বিষ্ণুপদ মানে? কিন্তু বিষ্ণুর পা নয়। হরিপদ হকচকিয়ে গেল। নিশীথ বলল, পদ মানে তো পা। হ্যাঁ, কিন্তু বিষ্ণুপদ মানে আকাশ। আকাশ। দীপা জানালো। বিস্ময় সূচক শব্দ মুখগুলো থেকে বেরিয়ে এলো। হরিপদ বলল, আমার বাবা আকাশে। অসম্ভব, বাবার সঙ্গে আমাদের কোনো মিল নেই। বাবার গায়ের রং অন্ধকারের চেয়েও কালো। আবার হাসির ফোয়ারা উঠলো। নিশীথ জিজ্ঞাসা করলো, বিষ্ণুপদ মানে? যদি আকাশ বিষ্ণুপতি পড়ি তাহলে সাগর না মাটি? দীপা বলল, গঙ্গা। হরিপদ বলল, তুমি তো অনেক জানো। কোন স্কুলে পড়েছো? আমি চা বাগানে স্কুলে পড়তাম, কিন্তু আমার একজন মাস্টারমশাই ছিলেন যিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। কলেজের একটি মেয়ে ছেলেদের সঙ্গে মেশে তুমি করে কথা বলে। শহরের খবরটা চাউর হতে বেশি সময় লাগলো না। এখন আর দীপাকে কেউ দূর থেকে আওয়াজ দেয় না। কমন রুমে যে ক্লাসরুমেই সে বেশি আড্ডা দেয়। আর এই ঘটনায় পরে কি পাপ মেয়েদের কাছে এক ঘরে হয়ে পড়লো। বেশিরভাগ মেয়েই তাকে এড়িয়ে যায়। একজন তো বলেই ফেললো, ভাই আমরা কলেজে পড়তে এসেছি, তোমার মতো ছেলেদের সঙ্গে বেলপনা করতে তো আসনি। ছি 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 ছি। এমনকি মিতা আর আগের মতো গল্প করে না সবার সামনে। মন ভালো ছিল না দীপার। ছেলেদের নিয়ে যারা 24 ঘন্টা আলোচনা করে তারা কেন এমন ব্যবহার করবে? কেউ ছেলেদের সঙ্গে কথা বললে প্রথম একটু চক্ষু লজ্জা ছিল। এখন হরিপদ বা নিশীথের সঙ্গে কলেজের থেকে হোস্টেলে আসতে একটু খারাপ লাগে না। নিশীথ ভালো ছেলে, কিন্তু হরিপদ ওর বেশি পছন্দ হয়। ও যখন কথা বলে তখন কোনো মেয়ের সঙ্গে কথা বলছে এমন ভাবনা যেন মাথায় কাজ করে না। মেয়েরা তাকে এখন আড়ালে মক্ষী রানী বলে ডাকতে শুরু করেছে। ছেলেরা আর আওয়াজ দেয় না। তবে এখন পর্যন্ত ক্লাসের ছেলেদের সঙ্গে আড্ডা মারে দীপা। ব্যাপারটা উঁচু ক্লাসের ছেলেদেরও চমকিত করে। কলেজে মেয়েদের সংখ্যা কম। সিনিয়র মেয়েদের একজন তাকে ডেকে বলেছিল, তোমার তো খুব সাহস। এইভাবে কেউ কখনো ছেলেদের সঙ্গে আড্ডা মারেনি। তাও জানো, দুর্নামের ভয় পাও না? দুর্নাম হবে কেন? আমার সঙ্গে যারা পড়ছে তারা কি নোংরা হতে যাবে কেন? তারা মেয়ে নয়, ছেলে। তাতে দোষ কিসের? কেউ তো কারো ভাই, দাদা অথবা ছেলে। ওরা যখন বাড়িতে থাকে তখন বাড়ির মেয়েরাও ওদের সঙ্গে কথা বলে না? বাড়ির মেয়ে আর আমরা এক হলাম? একই, আলাদা ভাবলেই কমপ্লেক্স তৈরি হয়। কমপ্লেক্স একটা ইংরেজি শব্দ বলে দিলেই হলো। বাড়ির মেয়েরার সঙ্গে কেউ প্রেম করে না, কিন্তু আড্ডা মারলে একটা বাজে ছেলে প্রেম করতে চাইতে পারে, জানো? কেউ যদি একা একা প্রেম করে তাহলে কিছু করার নেই, কিন্তু আমার সঙ্গে কেউ প্রেম করতে এলে আমি তাতে মত দিয়ে দেব। কি বোকা বোকা কথা। সিনিয়র মেয়েটি অবাক হয়ে বলেছিল, তুমি তাকে কি বলবে? বলবো সহপাঠীর মতো যদি মিশতে পারো মেশো, না হলে কথা বলো না। মেয়েটির আর কথা বলেনি। মফস্বলের শহরে ইতিহাসে এমন ব্যাপার আর একটা ঘটেনি। কলেজের সিনিয়র ছেলেরা আগ বাড়িয়ে আলাপ করতে চাইলো, কিন্তু দীপা ঠিক করে নিয়েছিল সে কি করবে। ছেলেগুলো ওর শীতল কথাবার্তায় ধাক্কা খেয়ে ফিরে এলো। দিন 10 মধ্যে সে প্রচারিত হয়ে গেলেও কলেজের এক সংলগ্ন মহলে। শেষ পর্যন্ত সুপারিনটেন্ডেন্টের ঘরে ডাক পড়লো তার। ভদ্রমহিলা বললেন, তোমার সম্পর্কে অনেক কথা বলছে। আমাদের দেশ এখনো ফ্রি মিক্সিং চালু হয়নি। কেউ মেনেও নিতে পারে না। এটা বুঝতে পারো না কেন? দীপা শান্ত গলায় বলল, ক্লাসের ছেলেদের সঙ্গে কথা বলাকে কি ফ্রি মিক্সিং বলে? আমি ঠিক মানে জানি না। ভদ্রমহিলা আরো গম্ভীর হলেন, ছেলেদের সঙ্গে আড্ডা মারার কি দরকার? মেয়েদের সঙ্গে কথা বলে সুখ হয় না তোমার? দীপা হেসে ফেলল, সত্যি কথা বলবো? হ্যাঁ, নিশ্চয়। মেয়েদের সঙ্গে 5 মিনিটের বেশি কথা বলা যায় না, কারণ ওরা পৃথিবীর কিছুই জানতে চায় না। শাড়ি, গয়না আর বিয়ে ছাড়া কোনো চিন্তা করতে পারে না। ছেলেদের নিয়ে রসিকতা করেই ও আরাম পায়। আর ছেলেরা এসব করে না বুঝি? করে হয়তো, শাড়ি গয়না নিয়ে কথা বলে না। আমি তাহলে কোনো মেয়েকে নিয়ে রসিকতা করি না।
করি না। নিশিত গল্প লেখে, জলপাইগুড়ির কাগজে ওর লেখা বেরিয়েছে। ওর সঙ্গে কথা বললে সাহিত্যের অনেক খবর পায়। রথিন সারা পৃথিবীর খেলাধুলার হিসেব জানে, আর যারা রাজনীতি করে তারা তত্ত্ব নিয়ে আলোচনা করে, তা আমাদের কোনো মেয়ে বুঝতে পারবে না। আচ্ছা, তা এতে তোমার কি মোক্ষ লাভ হচ্ছে? আমার মাস্টারমশাই বলতেন, ভালো সঙ্গ পেলে মনের উন্নতি হয়। ওদের সঙ্গে মেশার আগে আমি অনেক কিছু জানতাম না। তোমাকে বলা হয়েছিল হোস্টেলে মেয়েদের সঙ্গে দল বেঁধে কলেজে যেতে। তুমি আমার কথায় অবাধ্য হয়েছো। এ ব্যাপারে কোনো বক্তব্য আছে? হ্যাঁ, যাওয়ার সময় কাউকে সঙ্গী পেলেও আসার সময় কেউ আমার জন্য অপেক্ষা করে না। তাছাড়া দিনের বেলা একটা সভ্য শহরে একা হেঁটে যাওয়াটা কি অপরাধ? এই প্রশ্নের জবাব তোমাকে আমি দেব না। আমার হোস্টেলে থাকতে হলে তোমাকে কিছু নিয়মকানুন মানতে হবে। তোমার আচরণের জন্য আমার অন্য অভিভাবকরা যদি তাদের মেয়েদের এখানে না রাখতে চান, তাহলে তোমাকে হোস্টেল থাকতে দিতে পারি না আমি। তর্ক করার ঝোঁক কোনো মতেই সামলে নিল দীপা। চুপচাপ ঘরে ফিরে এসে সে শুয়ে পড়ল। সে কোনো অন্যায় করছে না, অথচ এরা সবাই মিলে তাকে রাগ করছে। কেন সে যে সহজ কথাটা কেউ বুঝতে চাইছে না, সেটাই বিস্ময়ের। কিন্তু সত্যি যদি ওরা তাকে এই হোস্টেলে থেকে তাড়িয়ে দেয়, জলপাইগুড়ি শহরে তার আর কোনো থাকার জায়গা নেই। অমরনাথের মুখ মনে পড়ল। খবরটা শোনা মাত্র তিনি প্রচণ্ড ক্ষেপে যাবেন। ভালো ছাত্রী বলে যে মানুষটা তার খরচ দিচ্ছেন, তিনিও সেটা বন্ধ করলে অমরনাথ দীপাকে চা বাগানে ফেরত নিয়ে যাবেন। আর এই ফিরে যাওয়া মানে চিরকালের জন্য পড়াশোনা শেষ হয়ে যাওয়া। ভাবতেই শিউরে উঠল দীপা। সত্য সাধনের মাস্টারের সামনে সে কিভাবে দাঁড়াবে, কি করে? সত্য সাধন মাস্টার তাকে বলেছিলেন পড়াশোনা করে যেতে, সেই কথাও দিয়েছিল। আর পড়াশোনা না করে বাড়িতে বসে থাকলে তো আর 5টা সাধারণ মেয়ের মতো তার ভবিষ্যৎ কোনো বিশেষ খাতে বইবে না। স্বীকার করুক বা না করুক, বিধবা শব্দটির ছাপ সে চাইলেও লোক মুছতে দেবে না। রমলা সেনের মুখ মনে পড়ল। এরকম অবশ্যই রমলা সেনকে দরকার তার। একমাত্র তিনিই বলতে পারবেন কি করা উচিত। কিন্তু ভদ্রমহিলা তাকে নিষেধ করেছেন একা শিলিগুড়িতে যেতে, বলেছেন প্রয়োজন পড়লে চিঠি লিখতে। রমলা সেনকে চিঠিতেই সব জানাবে সে। কিন্তু তখন এই মনের গভীরে জমে থাকা অস্বস্তিটাকে সে টের পেল। ওই মানুষটি, যিনি রমলা সেনের বন্ধু, স্বামী কিংবা আত্মীয় নয়, অথচ মাঝে মাঝেই একসঙ্গে থাকেন, এইটা যে সে মেনে নিতে পারছে না। অথচ ভদ্রলোকের সঙ্গে আলাপ হওয়ার পর তার খুব পছন্দ হয়েছিল ওকে। ওদের দুজনের সম্পর্ক খুব স্বাভাবিক বলেই মনে হয়েছিল। কিন্তু যত সময় যাচ্ছে বুকের গভীর থেকে উঠে আসে একটা বোধ, যা তার রক্তে মিশে আছে। ওই স্বাভাবিক ব্যাপারটাকে আর মেনে নিতে পারছে না, এবং এই কারণেই রমলা সেন আর তার মধ্যে একটা স্বচ্ছ আড়াল তৈরি হচ্ছে। ক্রমশ বিপরীত চিন্তা মনে এলো। তাকে না জানিয়ে শিলিগুড়িতে যেতে নিষেধ করেছেন। রমলা সেন যাওয়াটা নিরাপদ নয় বলেই কি সে গেলেই তাদের অসুবিধা হবে ভেবে নয় তো? খারাপ লাগলো, খুব খারাপ। এরকম ভাবলে নিজের ছোট হয়ে যেতে হয়। তবু ভাবনাটাকে থেকে মুক্তি পাচ্ছে না কিছুতেই। আর যতক্ষণ সেটা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ রমলা সেনের কাছে সাহায্য চাইতে যাবে না। তাছাড়া এমনি পরিচিত মানুষ কেন তার সমস্ত খরচ বহন করবেন? রমলা সেনের কাছে গেলে নিশ্চয়ই অমরনাথ তাকে টাকা পাঠাবেন না। না, এই মুহূর্তে সে এমন কাজ করতে পারবেন না যাতে অমরনাথ এবং অঞ্জলির অপমান করা হয়। এই দুটি মানুষ না থাকলে যে এই অবধি পৌঁছতে পারত না। জন্ম দিয়ে যে মহিলা চলে গিয়েছেন পৃথিবী, তিনি তার মা নয়। এই শরীরটাকে যিনি যত্ন করে বড় করেছেন অনেক ভালোবাসা দিয়ে, ঘটনা যাই হোক, তাকে ছাড়া আর কাউকে মা বলে ভাবতে পারবে না সে। আর যে মানুষটা স্ত্রী মারা যাওয়া মাত্র তার অস্তিত্ব অস্বীকার করেছিল, সে কি করে বাবা হবে? দীপা বিছানা থেকে নেমে এলো। তার শরীর ভারী এবং বুকের মধ্যে চাপ বাড়ছিল। সুপারিনটেন্ডেন্টের ঘরের সামনে দাঁড়িয়ে সে একটু ইতস্তত করলো। তারপর পর্দা সরিয়ে ভেতর ঢুকলো। টেবিলে বই রেখে তার উপর ঝুঁকেছিলেন ভদ্রমহিলা। দীপা ডাকলো, বড়দি। ভদ্রমহিলা মুখ তুললেন। ও তুমি, কি ব্যাপার? দীপা ঢোক দিল। আমি নিয়মকানুন মেনে চলবো। খুব ভালো, তাহলে আমার আর কিছু বলার থাকবে না। কিন্তু এর মধ্যে আমার আবার কিন্তু কেন আসছে? যেসব ছেলেদের সঙ্গে আমার এর মধ্যে আলাপ হয়ে গিয়েছে তাদের আমি কি বলবো? ওরা কথা বলতে চাইলো, দীপা শেষ করতে পারলো না। তাদের মধ্যে এমন কেউ আছে নাকি তুমি যাকে এড়াতে পারবে না? হ্যাঁ, হরিপদ। হু ইজ হি?
ছি ছি ছি, এই জন্যই মেয়েদের এত বদনাম হয়। না বড়দি, ও আমাকে দিদি বলে ডাকে, খুব সরল। ও, তাহলে ওকে বলবে পাবলিক প্লেসে কথা বললে তোমার বদনাম হবে। ও যদি নিজেকে তোমার ভাই হিসেবে ভাবে তাহলে বদনামটা চাইবে না, ঠিক আছে? যাক, তোমার মতিগতি পাল্টালো বলে খুশি হলাম। হাত বাড়িয়ে তুমি একটা খাম টেনে নিলেন। তোমার ব্যাপারটা অমরনাথ বাবুকে জানিয়ে একটা চিঠি লিখছিলাম। তুমি কথা দিলে আর পোস্ট করব না, কথা দিচ্ছ? দীপা অনেক কষ্ট মাথা নেড়ে বলল, হ্যাঁ। সুপারিনটেন্ডেন্টের আঙুল চিঠিটাকে ছিঁড়তে লাগলো কুচি কুচি করে। বিকেলের ডাকে চিঠিটা এসেছিল, দীপা পেল রাত্রে। খামটা খুলেছে হতভম্ব। মায়া লিখেছে। মেয়েটার হাতের লেখা সত্যিই খারাপ, তার উপর বানানো ভুল। সম্বোধন দেখে হেসে ফেলল দীপা। আমার প্রাণ পাপিয়া দীপা, আমি কেন যাচ্ছি না তাতে নিশ্চয়ই খুব অবাক হচ্ছ। আমার পড়াশোনা করতে ভালো লাগতো না, সেই দায় থেকে মুক্ত হলাম। আমি আর পড়াশোনা করব না। আগামী সপ্তাহে আমার বিয়ে। ছেলে থাকে মালদায়, তাদের বাড়িতেও পড়াশোনা কোনো চল নেই, আর আমাকেও বই নিয়ে বসতে হবে না। আমি জানি তোমার পক্ষে আমার বিয়েতে আসা সম্ভব নয়, তাই আর নিমন্ত্রণ করলাম না। বিয়ের খবর এখনকার সবাই জানে। শুনেছি সে নাকি প্রথমে খুব রাগ করে, পরে কান্নাকাটি করেছে। করুক, আমি আর ভয় পাই না, কারণ তাহার কাছে যেসব চিঠি আছে তা তোমার লেখা, আমাকে ধরতে পারবে না। আমি একজনকে দিয়ে তাকে ঘটনাটা জানিয়ে দিয়েছি, হয়তো সে তোমার সঙ্গে দেখা করতে পারে। এখন তোমার যা ইচ্ছে, যে ছেলের সঙ্গে আমার বিয়ে হতে যাচ্ছে সে ব্যবসাদার, টাকার কোনো অভাব নেই। আমার বাবা 50 ভরি সোনা আর 50,000 টাকা নগদ দিচ্ছেন। তাছাড়া যা দিচ্ছেন তা বলতে গেলে চিঠি বড় হয়ে যাবে। জানি না আর কখনো তোমার দেখা পাবো কিনা, কিন্তু কথা দিচ্ছি কোনোদিন ভুলবো না। সব শেষে তোমার পায়ে পড়ি, এই চিঠি পড়া মাত্র কুচি কুচি করে ফেলে দিও। ইতি ভাগ্যবতী মায়া। দীপা আবার খামটাকে দেখলো, পিছন দিকে লেখা আছে 74.5। প্রচন্ড রাগ হয়ে গেল দীপার। অনুরোধ না থাকলেও এই চিঠি সে জমিয়ে রাখতো না। একেবারে শেষ টুকরোটা ছিঁড়েও শান্তি পেল না সে। অশিক্ষিত একটা মেয়ে কতখানি স্বার্থপর হতে পারে, মায়ার তা বড় উদাহরণ। প্রথম রাতে যে মেয়ে কান্নায় ভেঙে পড়েছিল, তার জন্য তার কপালে এই নাচ ছিল। মিতার কথা শোনা মাত্র সে ঠিক করে নিল, যার সঙ্গে প্রেম করা যায় তাকে বিয়ে করতে নেই, অসম্ভব। ওর একটা বাতানা দরকার ছিল। টাকা পয়সা গয়না গাঁটির আড়ালে বাঙালি মেয়ে যে সুখ পায়, তা ছেড়ে অনিশ্চিত জীবনে কুচি নিতে বোধ হয় ও কখনো চায়নি। হ্যাঁ, সে নিজেও মায়াকে কোনোদিন ভুলবে না। একটি প্রতারককে যতদিন মনে রাখা যায় রাখবে। তারপরে ভাবনাটা মাথায় এলো, মায়ার প্রেমিক তার কাছে আসবে, তার ভূমিকা তো সামান্যই। ও অনুরোধ করতো বলেই চিঠিগুলো সে লিখেছে। কথা ছিল দীপা বানানটা লিখে দিলে মায়া তার নকল করে পাঠাবে। মায়া যে সেটা কখনোই করেনি, তা খেয়াল রাখেনি সে। লোকটা এসে কি বলতে পারে? আপনি কেন হয়ে চিঠি লিখলেন? এতটা সাহস পারে সে? দীপা স্থির করলো, এ নিয়ে কোনো ভেবে লাভ নেই। লোকটা আগে আসুক। পরদিন কলেজে গেলে সে দল বেঁধেই। সঙ্গে মেয়েরা দীপার সঙ্গে তেমন কথা বলছিল না, দীপার ইচ্ছে করছিল না। খানিকটা যাওয়ার পরও সে নিশ্চিতকে দেখতে পেল, থানার সামনে দাঁড়িয়ে আছে। গতকাল সে এখানেও ছিল, দীপার সঙ্গে গল্প করতে করতে কলেজে গিয়েছে। আজ দীপা বাধ্য হলো মুখ ঘুরিয়ে নিতে। নিশ্চিত এগিয়ে এলো। কি ব্যাপার, দেখতে পাচ্ছ না নাকি? এবার অন্য মেয়েরা হন হন নিয়ে হাঁটা শুরু করলো। দীপা ওদের ডাকলো, এই তোমরা 1 মিনিট দাঁড়াবে? খুব অনিচ্ছা নিয়ে ওরা দাঁড়ালো, কিন্তু অন্যদিকে তাকিয়ে রইল। নিশ্চিত কাছে আসতে দীপা বলল, কিছু মনে করো না, আমার হোস্টেলে থাকা এবং পড়াশোনা করা অসম্ভব হয়ে যাবে যদি তোমাদের সঙ্গে কথা বলি। বাধ্য হয়ে আমাকে এই হুকুম মানতে হচ্ছে। তোমরা ক্লাসের বাইরে আমার সঙ্গে কথা বলো না, যদি আমার ভালো চাও। কথা শেষ করে আর সে দাঁড়ালো না, সঙ্গিনীদের কাছে চলে গেল। এবার মেয়েরা হেসে উঠল। একজন বলল, উফ, আমার যা ভয় করছিল, তোমার খুব সাহস।
বিকেলে কলেজ থেকে ফিরে এসে শুনলে একটি লোক নাকি দুবার তাকে খুঁজতে এসেছিল। বড়দিদির সঙ্গে দেখাও করেছে। জলপাইগুড়ি শহরে কোনো পরিচিত মানুষ নেই যে তার সঙ্গে হোস্টেলে এসে দেখা করতে পারে। আধ ঘন্টা পরে বড়দির ঘরে তার ডাক পড়লো। দীপা তখন বই নিয়ে বসেছিল। যেমন ছিল তেমন এলোমেলো অবস্থায় চলে এলো। পর্দা সরিয়ে ভেতরে পা দিতেই সে বড়দির সামনে দুজন মানুষকে দেখতে পেল। একজন বৃদ্ধ বাড়ির কর্মচারীর মতো দেখতে, অন্যজন বছর 40-এর মহিলা, শাড়ির ওপর একটা পাতলা চাদর জড়ানো। বড়দি বললেন, এরা তোমার সঙ্গে দেখা করতে এসছে, তোমার আত্মীয়? দীপার শেষ শব্দটা শুনে অবাক হয়ে তাকালো এবং তখন তার মনে হলো দীপার মহিলার মুখটাকে সে যেন কোথায় দেখেছে। চট করে কিছুতেই মনে আসছে না। মহিলা উঠে দাঁড়িয়েছে। কেমন আছো, ভালো? দীপা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে একদম ভুলে গিয়েছো। তোমার বাবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কি মনে পড়েছে না আমাকে? আমি আনা। ধক করে বুকে শব্দটা লাগলো। আনা। হুড়মুড় করে বিস্মিত দেওয়ালটা খসে পড়লো। আনা? হ্যাঁ, এই মহিলাটা তাকে বাড়ি থেকে বের করে রিকশায় তুলে দিয়েছিল। এর দেওয়ার টাকাতেই ভাড়া মিটিয়ে সে চা বাগানে পৌঁছাতে পেরেছিল। সঙ্গে সঙ্গে তার মনে এলো, এখানে কি করতে এসছে এই মহিলা? আনা জিজ্ঞাসা করলো, কে? এবার চিনতে পারছো? বর্দি তাকিয়ে আছে এক দৃষ্টিতে। দীপা ঘাড় নাড়ল। হ্যাঁ, ভালো আছেন? আছি। হাসার চেষ্টা করলো আনা। বর্দি বললেন, ঠিক আছে, তুমি এদের নিয়ে গিয়ে গেস্ট রুমে কথা বলো। দীপা ঘর থেকে বেরিয়ে এলো। তাকে অনুসরণ করলো দুজন। মাথায় কিছুতেই ঢুকছিল না দীপার, তার সঙ্গে কি কথা বলতে এসছে ওরা। এই সম্পর্কটা তো একদম মুছে ফেলেছে মন থেকে। একটা অমঙ্গলের আশঙ্কা করতে লাগলো সে। গেস্ট রুম খালি। আনা সেখানে ঢুকে লোকটিকে বলল, তুমি বাইরে গিয়ে দাঁড়াও গগনদা। বৃদ্ধ মাথা নেড়ে চলে গেল বাইরে। আনা একটা চেয়ারে বসে বলল, বসো, দাঁড়িয়ে কথা বলা যায়? দীপা বসলো। তাকে ভালো করে দেখলো আনা। তারপর বলল, তুমি তো বেশ সুন্দর হয়েছো দেখতে। ষড়যন্ত্র করে তোমার কপাল পড়ালো ওরা। আমি তোমার মাকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু তিনি বোধহয় বুঝতে পারেনি। ওই সময় আমি আর কি বেশি বলতে পারতাম? ভাবলে খুব খারাপ লাগে আমার। দীপা ধীর গলায় জিজ্ঞাসা করলো, আপনি কেন এসছেন? আনা গলার স্বর শুনে চোখ ছোট করলো। তারপর জানতে চাইলো, এর মধ্যে তোমার বাবা কি এখানে এসেছিলেন? বাবা না তো, কেন? ওরা আসার কথা ছিল, বলেছিলেন 7 দিনের মধ্যে আসবেন, কিন্তু আসেননি। ওকে আমার খুব দরকার। তোমাদের চা বাগানে বাড়িতে একা মেয়ে ছেলে গেলে খারাপ দেখাবে, তাই তোমার কাছে খোঁজ নিতে এলাম। বাবাকে আপনার কি দরকার? তুমি কিছু জানো না? কি ব্যাপারে? ও, তাহলে তোমার না জানাই ভালো। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। দেখো, যা কিছু বলার তা তোমার বাবাই বলবেন। আনা উঠে দাঁড়ালো। আচ্ছা, তোমার কাছে হরদেব ঘোষাল আসে? কে? হরদেব, শুকুরের মতো দেখতে, তোমার বাবার সঙ্গে খুব ভাব। দীপার মনে পড়লো লোকটা। সে মাথা নাড়লো। না তো। যাক, লোকটা কখনো এলে তুমি দেখা করো না। শয়তান। এ কথা বলছেন কেন? তোমার শ্বশুরের বন্ধু ছিল এককালে। মেয়ে মানুষের ওপর লোভ ছিল, কিন্তু সাহস ছিল না। অবশ্য টাকা পয়সার জন্য নরকে যেতে পারে ও লোকটা। যার বন্ধু ছিলেন তিনি কি আলাদা? একই। তবে সে এখন খাচ্ছে, সেটা জানো নিশ্চয়? না। তুমি জানো না প্রতুলবাবু মৃত্যুশয্যায় অনেকদিন পড়ে আছেন? না, ওদের সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই, কিছু জানতেও চাই না আমি। এসব কথা আমাকে কখনো বলতে আসবেন না। বারে মেয়ে, বোকার মতো কথা বলছো কেন? ব্যানার্জি বাড়ির মালিক হতে যাচ্ছ তুমি। এখন না খুলিয়ে অভিমান দেখালে কাজ হবে? সম্পত্তি আমি না খেয়ে মরে যাব, তবু ওদের কিছু নেব না। কথাটা লিখে দিতে পারবে? নিশ্চয়, আপনি যদি চান এখনই লিখে দিতে পারি। অন্য কেউ হলে আমি কথা বলতাম না, কিন্তু সেদিন আপনি। যাক, বড়দিকে কি আমার কথা কিছু বলেছেন আপনি? না, বলেছি আত্মীয়। যাক, যেটা বলেছো সেটা লিখে রাখবে, গগনদা এসে নিয়ে যাবে। তাহলে আর তোমার বাবাকে কোনো খবর দিতে হবে না, বলার দরকারও নেই। আমি এসেছিলাম, চলি। আনা বেরিয়ে গেল। কিন্তু পরের দিন সকালবেলায় অমরনাথ চলে এলেন হোস্টেলে। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।